আমি শেষ করব ওই মেয়েকে। কেউ বাঁচাতে পারবি না, কেউ না। তারপর এক লাফে সে মেঝেতে নেমে আসে। আমাকে কোনো কঠিন পথ অবলম্বন করতে বাধ্য করিস না। ত্রিধার ভেতরে থাকা পিশাচ উল্লাস করতে থাকে। জয়ন্ত লাহিড়ী নিজের ক্রোধকে আর ধরে রাখতে পারেন না। এক হাতে চেপে ধরেন পিশাচির গলা, অপর হাতে ধরে থাকা একটি রক্তজবা পিশাচির কপালে চেপে ধরে মন্ত্র উচ্চারণ করে চলেন। বাইরের লেবু গাছে বসে থাকা দুটো নাম না জানা পাখির দিকে ক্লান্ত চোখে একভাবে চেয়েছিল রুদ্রিক। টেবিলে রাখা ছাইদানিটা ভরে উঠেছে সিগারেটের ছাইয়ে। পকেট হাতড়ে সিগারেটের প্যাকেটটা সে পেল ঠিকই, কিন্তু তাতে একটাও সিগারেট অবশিষ্ট নেই। রামু, ওই রামু। রামু ছুটে আসে তার রুমে। বলুন স্যার। যা তো একটা গোল্ড ফ্লেগের প্যাকেট নিয়ে আয়। দুপুরের পর আবহাওয়াটা একটু খারাপ হলো। উথাল পাথাল ঝড়, সাথে মোটা মোটা ফোঁটাযুক্ত বৃষ্টি। সারাদিন আজ পেশেন্ট দেখতে গিয়ে খাবারের জন্য সময়ই পায়নি রুদ্রিক। অবশ্যই আর নতুন কি, নিত্যদিনই তার এই রুটিন চলতে আছে। অন্ধকার ঘরে একা বসেছিল রুদ্রিক। মাঝে মাঝে বিদ্যুতের রশ্মিতে ঘর জুড়ে আলো ছড়িয়ে পড়ছে, কিন্তু তা ক্ষণিকের জন্য কেবল। টেবিলের ড্রয়ারটা খুলে ওয়াইনের বোতলটা বের করে রুদ্রিক। তারপর একটা গ্লাসে দুটুকরো বরফ ফেলে হাফ গ্লাস পানীয় ঢেলে এক নিঃশ্বাসে তা পান করে। এই কয়েক বছরে এই পানীয় তার সব কিছু জুড়ে রয়েছে। তার মনের কোণে যে ক্ষত স্থান রয়েছে সেখানে মলমের মতো কাজ করে এই তরল। মোবাইলটা একটা মধ্যমানের আওয়াজ করে বেজে ওঠে। রুদ্রিক জানে কে করেছে। ফোন রিসিভ করে সে কোনো উত্তর দিচ্ছে না দেখে অপর দিকের ব্যক্তি বলে, কিরে বাবু, এখনো বাড়ি এলি না? তুই কি এখনো চেম্বারে আছিস নাকি বেরিয়ে পড়েছিস? না না, আমি এখনো বেরোইনি। চিন্তা করো না বেশি, আমি ঠিক ফিরবো। চিন্তা কি আর সাধে হয়? একটা ছেলে, চিন্তার যে শেষ নেই। আর তুই তো এখনো... মা, এসব কথা থাক না এখন। আমার এখন এইসব শুনতে ভাল লাগছে না। আমি রাখছি এখন ফোনটা। মিতালি দেবী হয়তো আরো কিছু বলতে চাইছিলেন, কিন্তু তার আগেই রুদ্রিক তার মুখের উপর ফোনটা রেখে দিল। বৃষ্টিটা এখন কিছুটা ধরে এসেছে। এখনই না বেরোলে আজ হয়তো বাড়ি ফিরতে পারবে না রুদ্রিক। দ্রুত সে টেবিল থেকে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়ে। চেম্বার থেকে বাড়ির দূরত্ব মিনিট 25। বাড়ি ফেরার দুটো পথ রয়েছে। একটা উত্তরের দিকে যে পুরো মন্দির আছে তার থেকে কিছুটা বাম দিকে বেঁকে, আর একটা আছে পূবে কিছুটা ঘুরে ডান হাতে। উত্তর দিকে রাস্তাটা ধরে কিছুটা গিয়ে রুদ্রিক দেখল সেদিকে রাস্তাটা বন্ধ। সেখানে রাস্তায় ঝড়ে একটা বড় গাছ উল্টে পড়ে আছে। এই রাস্তায় চলাচল তখনই শুরু হবে যখন রাস্তা থেকে গাছটা সরানো হবে, কিন্তু সে তো আজ আর নয়, কাল হয়তো হতে পারে। রুদ্রিক গাড়িটা রিভার্সে নিয়ে পূবের রাস্তাটা ধরে। শরীরটা আজ তার খুব ক্লান্ত। অন্যদিনও সে এই একই কাজ করে, কিন্তু আজ যেন শরীরটা একটু বেশিই খারাপ লাগছে তার। সে মনে মনে ভেবেই নিয়েছে বাড়ি ফিরে কোনো রকমে ফ্রেশ হয়ে একটানা ঘুমোবে, তাহলে কাল সকালে আবার একটা ফ্রেশ মুড নিয়ে দিন শুরু করতে পারবে। গাড়ির স্পিডটা আরেকটু বাড়ায় সে। রাস্তায় লোকজন নেই বললেই চলে। ফাঁকা রাস্তাটায় গাড়ি চালাতে তেমন কোনো অসুবিধা নেই। না হলে অন্য কোনো দিন হলে জ্যামের জন্য তার আরও অনেকটা সময় এই রাস্তাতেই কেটে যেত। হঠাৎ রুদ্রিক মাঝ রাস্তায় গাড়ির ব্রেক কষে। তার মনে হলো কিছু একটা রাস্তায় পড়ে আছে।
কোনো মানুষ বলেই তো মনে হলো। এত রাতে রাস্তায় মানুষ পড়ে আছে। রুদ্রিকের এক মন তাকে বিষয়টা দেখতে বলল, কিন্তু অন্য একটি মন বলল, যাস না, বড় বিপদে পড়বি তুই। কিন্তু রুদ্রিক সেখানে চলেই গেল এই ভেবে, যদি কোনো মানুষ বিপদে পড়ে, তার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়। রুদ্রিক গাড়ি থেকে নেমে পিছনের দিকে পা বাড়ালো। তার গাড়ি থেকে 10 পা পিছনে একটি মানুষের দেহ রাস্তার পাশের ঘাসের উপর মুখ থুবড়ে পড়ে আছে। রুদ্রিক পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ লাইট অন করে দেখল, একটা মেয়ে, হ্যাঁ বছর 23 কি 24 হবে। মুখের ওপর আলো ফেলতেই রুদ্রিক চমকে গেল। পুরো শরীরে কাদা লেগে আছে, মুখেও অল্প অল্প কাদা লেগে। 2 হাতে রুদ্রিক মেয়েটির মুখটা ভালো করে দেখল। না, কোনো ভুল তো তার হচ্ছে না। যার খোঁজ সে এতদিন ধরে করছিল, আজ তার সাথে দেখা তো হলো, কিন্তু এভাবে। চোখের কোণের জল রুদ্রিকের গাল বেয়ে নিচে নেমে এলো। ত্রিধা, দুদিন পর তোমাকে পেলাম, তাও তাও এইভাবে? না না, আর না না, চলো আমার বাড়ি চলো। রুদ্রিক তাকে সেখান থেকে তুলে গাড়ির মধ্যে শুইয়ে দিল। ত্রিধার পালস ঠিক আছে, নিঃশ্বাস চলছে, তার মানে সে বেঁচে আছে। আর বেশি সময় নষ্ট না করে রুদ্রিক সোজা বাড়ির দিকে রওনা দিল। বাড়ি পৌঁছে রুদ্রিক শুধু একটা কথাই বলল, তাড়াতাড়ি ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, ওর শরীরটা ভালো নেই। রুদ্রিকের কথা মতো তার মা আর বোন ত্রিধাকে ভালো করে স্নান করিয়ে ফ্রেশ করে রুদ্রিকের ঘরে শুইয়ে দিল। তুই এতদিন পর ওকে কোথায় পেলি? আর ওর অবস্থা এমন কি করে হলো? রুদ্রিক জানে না ত্রিধার এ অবস্থা কিভাবে হলো। সে এতদিন কোথায় ছিল কিচ্ছু জানে না সে। রুদ্রিক দিন রাত এক করে একসময় তাকে খুব খুঁজেছিল, কিন্তু তার কোনো খোঁজ পায়নি। কিন্তু এবার তাকে জানতেই হবে ত্রিধার এমন অবস্থা কিভাবে, কেনই বা হলো। রুদ্রিক একবার ঘরে গিয়ে দেখল ত্রিধার গা জ্বরে পুরো পুড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে একটা ইঞ্জেকশন দিল রুদ্রিক। এবার ওর জ্ঞান হয়তো খুব তাড়াতাড়ি ফিরবে। রুদ্রিক তার মা আর বোনকে ঘরে বসিয়ে রেখে বেরিয়ে গেল। তার মন বলছে তাকে সেখানে যেতে। ঘর থেকে বেরিয়ে এক পা করে সে এগিয়ে গেল ঠাকুর ঘরের দিকে। ঠাকুর ঘরে সদ্য জ্বালানো ধূপের গন্ধে চারদিকে একটা মিষ্টি সুবাস ছড়িয়েছে। রুদ্রিক ঠাকুর ঘরের মেঝেতে হাঁটু মুড়ে বসে হাত জোড় করল। এর আগে সে কোনো দিনও ঠাকুর ঘরে আসেনি। ঈশ্বরের প্রতি তার কখনোই বিশ্বাস ছিল না। সে মনে করে মানুষের তৈরি মূর্তির মধ্যে ঈশ্বরের অস্তিত্ব সীমাবদ্ধ নয়। ঈশ্বরের অবস্থান মানুষের মাঝে। আজ সে মন প্রাণ দিয়ে ঈশ্বরকে স্মরণ করবে। আজ তার ত্রিধার বলা একটা কথা খুব মনে পড়ছে। সে সবসময় বলতো, ঈশ্বর আমাদের দুজনকে এক সুতোয় বেঁধে দিয়েছেন। তিনি চাইলে আমাদের এই সম্পর্কের বাঁধন কোনো দিনও ছিন্ন হবে না। কিন্তু আজ সেই ত্রিধার এই অবস্থা কেন? রুদ্রিক কিছুই মেলাতে পারছে না। ওই রাতটা ওভাবেই কেটে যায়। সারা রাত রুদ্রিক জেগে বসেছিল ত্রিধার পাশে। এই বুঝি তার জ্ঞান ফিরল, এই বুঝি সে জেগে উঠল। ত্রিধার জ্ঞান ফিরল ভোরের দিকে। সে খুব ভয় পেয়েছে কিছুতে, কিসে তা বোঝা যাচ্ছে না। রুদ্রিক 1000 বার তাকে জিজ্ঞেস করছে, তোমার কি হয়েছিল ত্রিধা? তুমি রাস্তার পাশে জঙ্গলে কিভাবে গেলে? আর এমন ভয় পাচ্ছ কেন? বলো ত্রিধা, আমাকে খুলে বলো সবকিছু। কিন্তু কোনো উত্তর রুদ্রিক পায়নি ওর কাছ থেকে। মিতালি দেবী ছেলেকে বললেন পুলিশে খবর দিতে। কিন্তু মা, ও এখন কথা বলার মতো সিচুয়েশনে নেই।
তুমি দেখছো না ও কতটা ভয় পেয়েছে? আমি তোর ভালোর জন্যই বলছি। ওর কি হয়েছে না হয়েছে তুই তো আর জানিস না। এখন পুলিশই পারবে এর উদ্ঘাটন করতে। তাড়াতাড়ি খবর দে পুলিশে। রুদ্রিক 7-5 ভেবে মানবকে একটা খবর দিল। মানব তার স্কুল জীবনের বন্ধু, এখন সে বড় একজন পুলিশ অফিসার। হয়তো সে রুদ্রিককে সাহায্য করতে আসবে বললে। বেলা 11টার দিকে মানব রুদ্রিকের বাড়ি পৌঁছালো। সাথে ছিলেন অফিসার জ্যোতি বসু। কিছুদিন হলো মিস জ্যোতি থানায় নতুন জয়েন করেছেন। ইতিমধ্যেই তিনি অনেকের রাতের ঘুম কেড়ে নিতে সফল হয়েছেন। ঠান্ডা মেজাজের হলেও তিনি নিজের তুখোড় বুদ্ধির দ্বারা তাবড় তাবড় আসামিদের জীবনটা নরকে পরিণত করেছেন। রুদ্রিক ড্রয়িং রুমের সোফাতে গা এলিয়ে বসেছিল। মানব আর জ্যোতিকে দেখে সে উঠে দাঁড়ালো। আয় ভাই আয়, বড় বিপদে পড়েছি আমি। সব শুনবো, আগে তোর পরিচয় করে দিই। উনি হলেন মিস জ্যোতি বসু। কয়েকদিন হলো উনি জয়েন করেছেন কাজে। ইতিমধ্যেই বেশ সুখ্যাতি ছড়িয়ে পড়েছে ওনার। হ্যাঁ, ওনার নাম অনেক শুনেছি, আজ দেখাও হয়ে গেল। আয় বসে কথা বলি। রুদ্রিকবাবু, আপনি খুলে বলুন ঠিক কি হয়েছে। রুদ্রিক গতকাল রাত্রি থেকে আজ ভোর পর্যন্ত যা যা ঘটেছে সব বলল তাদের। বেশ গোলমেলে লাগছে বিষয়টি। তা আপনাদের সম্পর্ক কতদিন? সম্পর্ক প্রায় 5 বছরের, কিন্তু তার মাঝে আমি 2 বছর দেশে ছিলাম না। ইচ্ছে ছিল ত্রিধাকে সাথে নিয়ে যাবার, কিন্তু পারিনি। কিন্তু বিদেশ থেকে ফিরেই আমি ওকে অনেক খুঁজেছি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আর যা যা করার সব করেছি, কিন্তু ফল কিছুই হয়নি। ভাগ্যের কি পরিহাস, ওকে পেলাম এমন ভাবে যে। ভেঙে পড়িস না, আমরা সব রকম ভাবে চেষ্টা করে দেখছি। তোর সঙ্গে তো ওর অনেকদিন যোগাযোগ নেই, তাহলে এখন আমাদের ওর পরিবার আর বন্ধুদের সাথে কথা বলতে হবে। কিন্তু সবার আগে ওকে দেখতে চাই। আমরা কি এখন দেখতে পারি? চল, ও উপরে আমার ঘরে শুয়ে আছে। হঠাৎ একটা চিৎকার শুনতে পাই ওরা। উপরের ঘর থেকে আসছে আওয়াজটা। 3 জনে দ্রুত উপরে যায়। তারা ঘরে ঢুকে যা দেখল তাতে তাদের চোখ বিস্ফারিত হয়ে গেল। রুদ্রিকের মা মেঝেতে পড়ে আছেন। ঘরটা এতটাই এলোমেলো হয়ে গেছে যে মনে হচ্ছে এখনই ঘর জুড়ে প্রচণ্ড ঝড় বয়ে গেছে। মীরা তার মাকে ধরে ঠকঠক করে কাঁপছে। দাদা, তুই কিছু একটা কর, না হলেও আমাদের মেরে ফেলবে। সকলেই বিছানার দিকে তাকালো। বিছানার চাদর উল্টে ফেলে বালিশগুলো এদিক ওদিক ছুঁড়ে ফেলছে ত্রিধা। সে বিছানায় বসে খিলখিল করে হাসছে তাদের দিকে তাকিয়ে। চোখ মুখের বিভৎস অবস্থা। চোখের কাজল ঘেঁটে গেছে, লিপস্টিক উঠে মাখামাখি হয়ে গেছে পুরো মুখে। এক কুটিল দৃষ্টিতে তাকিয়ে সে বিশ্রী শব্দ করে হাসছে আর বিড়বিড় করে গালাগালি করছে। রুদ্রিক তার কাছে গেলে এক ধাক্কায় সে রুদ্রিককে সরিয়ে দেয়। বিশ্রী হেসে সে বলল, কিরে মিনসে, তোর এত টান কেন এই মেয়ে ছেলের উপর? এর শরীরটা দেখে লোভ সামলাতে পারছিস না, তাই না? ছবি নাকি এর সাথে? রুদ্রিক এইসব নোংরা কথা শুনেও মাথা ঠান্ডা রেখে বলল, ত্রিধা, এসব কি কথা? তুমি এ ধরনের কথা বলতে পারলে? কেন রে, ভালো লাগছে না? আমার কাছে আয়, ভালো লাগবে। আয় একবার। রুদ্রিক, আপনি তাড়াতাড়ি একটা ঘুমের ইনজেকশন পুশ করে দিন। জ্যোতি এবং মানব মিলে চেপে ধরল ত্রিধাকে। এক যুবতী মেয়ের শরীরে এই অস্বাভাবিক বল এলো কি করে? ওরা দুজনে মিলে আটকাতে পারছে না তাকে। বিশ্রী গালাগালি করছে ত্রিধা, থুতু ছিটিয়ে দিচ্ছে এদিক ওদিক। রুদ্রিক দ্রুত একটা ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিল। ইঞ্জেকশন দিতেই সেকেন্ডে ত্রিধার শরীরটা বিছানায় এলিয়ে পড়ল। রুদ্রিক বুদ্ধি করে একগোছা মোটা দড়ি দিয়ে ত্রিধার হাত পা ভালো করে বেঁধে দিল খাটের সাথে। রুদ্রিকের মা মেঝেতে পড়ে গিয়েছেন। কপালের এক পাশটা কেটে গিয়ে রক্ত ঝরছে। রুদ্রিক সেটা ভালো করে ওষুধ লাগিয়ে
ব্যান্ডেজ করে দিল। মীরা, মাকে নিয়ে ঘরে যা, এখন একটু রেস্ট নিক। রুদ্রিক আবার ড্রয়িং রুমে এসে বসল। চোখের সামনে দেখা কোনো কিছুই তার যেন বিশ্বাস হচ্ছে না, মাথাটা ঝিমঝিম করছে। বিষয়টি কি এতটাই স্বাভাবিক? তুই বরং মেডিকেল টেস্ট করে দেখ, রিপোর্ট কি আসে। ইয়েস, আপনি যত তাড়াতাড়ি পারেন মেডিকেল টেস্টগুলো করিয়ে নিন। রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে আমার যতদূর মনে হচ্ছে কিছু একটা চাপা ভয় ওর মনে বাসা বেঁধেছে, সেখান থেকেই ওর ব্রেন কাজ করছে না, তাই এ ধরনের অস্বাভাবিক ব্যবহার করছে, বা বলা ভালো ওর ব্রেন ওকে এটা করতে বাধ্য করছে। ওকে, আমি আজকেই ওর টেস্টগুলো করিয়ে নিচ্ছি, তারপর বাকিটা রিপোর্ট এলে বোঝা যাবে। বিকেলের দিকে মনোময় চট্টোপাধ্যায়ের বাড়ি গেল অফিসার মানব ও জ্যোতি। খোঁজ নিয়ে তারা ঠিক বাড়িতেই পৌঁছেছে। বাড়ির দারোয়ানকে মনোময় বাবুর সম্বন্ধে জিজ্ঞেস করতে সে ওনাকে ডেকে নিয়ে আসলো। মানব দেখল দোতলার সিঁড়ি দিয়ে নেমে আসছেন মনোময় চট্টোপাধ্যায়। সেই পুরনো চেহারা এখনো ধরে রেখেছেন উনি। বহু বছর আগে একদিন উনি পথ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন ওনাকে নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছিল মানব। মনোময় চট্টোপাধ্যায় চশমা পরে সোফাতে বসলেন। বিনয়ী সুরে তিনি ওদের দুজনকে বসতে বলে ভজাকে 2 কাপ চা আনতে আদেশ করলেন। বলুন, আপনাদের কি বলার আছে? মিস ত্রিধা চট্টোপাধ্যায় কি আপনার মেয়ে? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? আপনি জানেন সে এখন কোথায় আছে? কোথায় আবার? সে তো নিজের দিদি সোনিয়ার সাথে ঘুরতে গেছে দীঘা। এই তো 3 দিন হলো। কিন্তু আপনারা হঠাৎ ওর কথা জানতে চাইছেন? কিছু কি হয়েছে? আপনার মেয়ে এখন ভালো নেই, সে এখন ডক্টর রুদ্রিক ব্যানার্জির বাড়িতে আছে। মানে কি বলছেন আপনি? কি হয়েছে আমার মেয়ের? প্লিজ খুলে বলুন। কি হয়েছে আমরা জানি না, মেডিকেল টেস্ট হলেই বোঝা যাবে সবটা। তবে তার আগে এটা বলুন, আপনার মেয়ে যদি ঘুরতেই যাবে তবে গত রাতে তাকে হাইওয়ের পাশে জ্ঞানহীন অবস্থায় কিভাবে পাওয়া গেল? মনোময় বাবুর চোখ দেখে যদি এটুকু ভালো মতোই বুঝতে পারে তিনি কিছুই জানেন না। আমি সত্যিই জানি না এসব। আমার 2 মেয়ে তো দীঘা যাবে বলে বেরোলো, কিন্তু কিন্তু তারপর কি হয়েছে তা আমরা জানি না। আচ্ছা, আপনারা কে কে আছেন পরিবারে? আমি, আমার স্ত্রী রেণুকা, আর 2 মেয়ে সোনিয়া আর ত্রিধা। জ্যোতির চোখ যায় দেওয়ালের একটা ফ্রেমের দিকে। ওই ফ্রেমে 2 জন মহিলার ছবি। একজন ওই বয়স 25 আর অন্যজন বছর 7 হবে। জ্যোতি ওই ছবির দিকে ইঙ্গিত করে বলল, আচ্ছা মনোময় বাবু, ওই ছবিতে থাকা মহিলা দুজন কে জানতে পারি? ওটা তো মানে আমার প্রথম স্ত্রী আর মেয়ের ছবি। প্রথম স্ত্রী মানে? আমার প্রথম স্ত্রী উর্মি মারা যাওয়ার কিছুদিন পর তার প্রতিশ্রুতি অনুযায়ী আমি আবার বিয়ে করি। সোনিয়া আমার প্রথম মেয়ে আর ত্রিধা দ্বিতীয়। মানবের মোবাইলটা বেজে ওঠে। স্ক্রিনে একটা পরিচিত নাম ভেসে ওঠে। আপনাকে এক্ষুনি সিটি হাসপাতালে আসতে হবে। প্রখ্যাত ব্যবসায়ী মনোময় চ্যাটার্জির বড় মেয়ে সোনিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, সে এখন হাসপাতালে ভর্তি। মানব কল কেটে দিল। মনোময় বাবু, আপনার বড় মেয়ে সোনিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে। মনোময় বাবু ধীরে ধীরে কেমন যেন জড় বস্তুর মতো অচল হয়ে পড়লেন। চোখের সামনে সবটা ঝাপসা হয়ে এলো ওনার। কি হচ্ছে এগুলো? প্রথমে তার ছোট মেয়ে, এখন বড় মেয়ে। বেশি সময় নষ্ট না করে তারা হসপিটালে পৌঁছায়। জ্যোতি রিসেপশনে খোঁজ নিয়ে দেখে সোনিয়া 302 নম্বর রুমে আছে। জ্যোতি ডাক্তারের সাথে কিছু জরুরি কথা বলছিলেন। মানব আর মনোময় বাবু সোনিয়ার সাথে দেখা করতে গেলেন। সোনিয়াকে দেখে কান্নায় ফেটে পড়েন মনোময় বাবু। নিজের মেয়েদের তিনি কখনো মারা তো দূর, বকাও দেননি, সেই মেয়েদের সাথে আজ এই সব। মনোময় বাবু সোনিয়ার মাথায় হাত বুলিয়ে দেন। সে ধীরে ধীরে চোখ মেলে তাকায়। ডাক্তার এবং জ্যোতি ঘরে আসলেন।
ডাক্তার পার্থ বহুদিনের পরিচিত মনোময়ের। তিনি মনোময় বাবুকে সান্ত্বনা দিয়ে জানালেন, আরে তোর মেয়ের কিছু হয়নি, ওর বাম হাতে একটা গুলি লেগেছিল, সেটা বের হয়ে গেছে। এখন শুধুমাত্র কয়েকদিন রেস্ট নিলেই ও পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। তোরা কথা বল, আমি আসি এখন। সোনিয়া, সোনিয়া, তোর এই অবস্থা কি করে হলো রে? তোকে তোকে গুলি করলো কে রে মা? সোনিয়া ধীরে ধীরে উঠে বসল। আমি জানি না বাবা, আমি ওদের আগে কখনো দেখিনি। তুমি কি বলতে পারবে তোমাদের সাথে ঠিক কি কি ঘটেছিল? আমি আর বোন দুদিনের জন্য দীঘা গিয়েছিলাম। সেখানে সব ঠিক ছিল, কিন্তু ফেরার পথে আমাদের গাড়িটা ব্রেক ফেল করে। তারপর কি হয়েছিল জানি না, শুধু একবার জ্ঞান ফিরে দেখি আমি একটা অন্ধকার ঘরে হাত বাঁধা অবস্থায় পড়ে আছি। ওই ঘরটাতে কয়েকজন ছিল, ব্যাস এটুকুই মনে পড়ছে আমার। তুমি কি দেখলে চিনতে পারবে তাদের? জ্যোতি, তুমি একজন আর্টিস্টকে খবর দাও, যে খুব সূক্ষ্মভাবে সোনিয়ার বর্ণনা অনুযায়ী স্কেচ করতে পারবে। ওকে স্যার, আমি এখনই খবর দিচ্ছি। ডাক্তারের সঙ্গে কথা বলে সোনিয়ার ডিসচার্জ করাতে হবে, তারপর বাকিটা দেখছি কি করা যায়। রাতে ঘুমোতে যাওয়ার আগে রুদ্রিকের নিত্যদিনের অভ্যেস ডায়েরি লেখার। সব সময় সব কথা সকলের মাঝে প্রকাশ করা যায় না। সেই সব কথা দিনের পর দিন জমে জমে একটা বিশাল আকৃতির পর্বত তৈরি হয়। তারপর তা একদিন ভেঙেও যাবে, তাই রুদ্রিক সেগুলোকে ডায়েরির মধ্যে বন্দি করে রাখে। চেয়ারে এতক্ষণ বসে থেকে কোমরটা ধরে গিয়েছে তার। সে একবার বিছানার দিকে ফিরে দেখল ত্রিধা ছোট্ট শিশুর মতো গুটি সুটি দিয়ে শুয়ে আছে। ডায়েরিটা বন্ধ রেখে রুদ্রিক তার পাশে গিয়ে বসে। খোলা জানালা দিয়ে এক ফালি চাঁদের আলো এসে ত্রিধার মুখখানিকে আরো উজ্জ্বল করে তুলেছে। কি মায়াবী তার মুখ, ক্লান্ত দুটো চোখ, বর্ষার প্রথম জলে ভিজে যাওয়া কোনো সুবাসিত ফুলের পাপড়ির ন্যায় ঠোঁট। রুদ্রিক চোখ ফিরিয়ে নেয়। নিজেকে তার বড্ড অপরাধী মনে হচ্ছে। যদি সে তখন বিদেশ না গিয়ে দেশেই থেকে যেত ঘর বাধ্য ত্রিধার সাথে, তাহলে আজ আর এই দিনটা তাদের সামনে দাঁড়াতো না। কাল রিপোর্টগুলো হাতে পেলেই রুদ্রিক নিজের মামাকে খবর দেবে। তার মামা এই শহরের অন্যতম প্রখ্যাত একজন ডাক্তার। রুদ্রিক জানে তাকে সাহায্য করতে পারেন একমাত্র তার মামা। তবে রুদ্রিক কিছুটা আন্দাজ করতে পেরেছে। সেই মতো ওষুধের জোগানও দিচ্ছে সকাল বিকেল। থাক আর না, এখন একটু ঘুমিয়ে নেওয়া যাক। রুদ্রিক সোফাতে নিজের ক্লান্ত শরীরটা মেলে দেয়। তারপর ধীরে ধীরে তার দুই চোখ লেগে যায়। ক্ষণিকের মধ্যে রুদ্রিকের ঘুমটা ভেঙে যায়। বুকে একটা মৃদু চাপ অনুভব করে সে। চোখটা খুলে দেখে বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে ত্রিধা। রুদ্রিক ডাক দেয়, কি হলো, তুমি এখানে? ঘুম ভেঙে গেছে? ত্রিধা মুখ তুলে কিছুক্ষণ তাকিয়ে থাকে রুদ্রিকের দিকে। কি গো, এইভাবে কি দেখছো? আমাকে কি চিনতে পারোনি এখনো? সে কোনো উত্তর দিল না। রুদ্রিক আবার কিছু বলতে যাবে, তখন ত্রিধা একটু মুখ বেঁকিয়ে করুণ সুরে বলল, আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দেবে তুমি? রুদ্রিক ভাবল এখন তো ফ্রিজেও কিছু নেই, তাহলে কি দেবে সে খেতে? তুমি একটু ওয়েট করো, আমি ওয়াশরুম থেকে আসছি, তারপর কিচেনে গিয়ে তোমাকে কিছু একটা বানিয়ে দেবো। মিনিট দুয়েক পরে রুদ্রিক ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে ঘরে ত্রিধা নেই।
আর ঘরের দরজাটাও হাট করে খোলা। রুদ্রিক দ্রুত পায়ে নিচে নেমে এলো। কোথায় গেল মেয়েটা? সারা বাড়ি খুঁজেও তাকে পেল না রুদ্রিক। হঠাৎ কিচেন থেকে একটা শব্দ আসলো তার কানে। কোনো জিনিস চিবোলে যেমন শব্দ হয়, ঠিক তেমনই একটা শব্দ আসছে। রুদ্রিক কিচেনে গিয়ে যা দেখল, সেই দৃশ্য দেখার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। তার বড় বড় বিস্ফারিত দুই চোখ সামনের দৃশ্য দেখে স্থির হয়ে গেল। সে দেখল ত্রিধা উবু হয়ে বসে ফ্রিজ থেকে বের করে কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে পরমানন্দে ভক্ষণ করছে। রুদ্রিকের গাটা গুলিয়ে ওঠে। কিচেনের বেসিন ধরে হরহর করে বমি করে ফেলল সে। ত্রিধার কোনো ভ্রুক্ষেপই নেই সেদিকে। সে দিব্যি কাঁচা মাংসের টুকরোগুলোকে খেয়ে চলেছে। তাকে দেখে বোধহয় মনে হলো বহুদিন সে খেতে পায়নি। তাই আজ চোখের সামনে যদি কোনো জ্যান্ত মানুষকেও সে বাগে পায়, তাহলে তাকেও ছিঁড়ে খাবে সে। বেশ কিছুটা সময় পর রুদ্রিকের খানিকটা স্বাভাবিক বোধ হলো। সে তখন চিৎকার করে জিজ্ঞেস করে, হে, কি করছো তুমি ত্রিধা? তোমার খিদে পেয়েছে বলে তুমি কাঁচা মাংস খাচ্ছ? কিভাবে খাচ্ছ তুমি এগুলো? সেই ত্রিধা পিছনে না ফিরে খিলখিল করে হাসছে। রুদ্রিক বুঝতে পারল যে সে বিদ্রূপ করছে রুদ্রিকের এ অবস্থা দেখে। তারপর সে এক বিকট কর্কশ কণ্ঠে বলল, কেউ নেই তোদের বাঁচানোর, সব কটা মরবি, মরবি তোরা, এই আমি বলে রাখলাম। রুদ্রিক এগিয়ে গিয়ে ত্রিধার দুই কাঁধ ধরে জোরে ঝাঁকুনি দেয়। ত্রিধার শরীরটা দুবার কেঁপে কেঁপে উঠে নেতিয়ে পড়ে রুদ্রিকের বুকে। সকালের রিপোর্টগুলো হাতে পায় রুদ্রিক। নিজের চেম্বারে বসে সে ওই রিপোর্টগুলোর ওপরে চোখ বোলাচ্ছিল। সেই সময় তার চেম্বারে আসেন ডাক্তার অগ্নিত সাহা। তার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিল রুদ্রিক। অগ্নিত সাহা সম্পর্কে রুদ্রিকের মামা হন। চেয়ার ছেড়ে উঠে সে মামাকে বুকে টেনে আলিঙ্গন করল। অগ্নিত সাহা একগাল হাসলেন। কেমন আছিস তুই ভাগ্নে? বাড়ির সব কেমন? আমি কতদিন ধরে ভাবছি আসবো আসবো, কিন্তু সময়ই পাচ্ছি না। কি ব্যাপার, তোর মুখ এমন শুকনো লাগছে কেন? বসো আগে, তারপর সব বলছি। রামু, 2 কাপ চা দিয়ে যা। চেয়ারে বসে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করে রুদ্রিক। কয়েকদিন আগে রাত্রে আমি চেম্বার থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় একটা বডি দেখতে পাই। কাছে গিয়ে দেখি সে আর কেউ নয়, ত্রিধা, যাকে এতগুলো দিন ধরে আমি খুঁজছি। ওর অবস্থা দেখে আমি ওকে বাড়ি নিয়ে গেলাম। ওকে দেখে আমার যতদূর মনে হচ্ছে ও মানসিক সমস্যায় ভীষণ জর্জরিত। এই যে আমার হাতে রিপোর্টগুলো এসছে, তুমি একবার চেক করে দেখো। রিপোর্টগুলো বেশ কিছুক্ষণ খতিয়ে দেখলেন অগ্নিত সাহা। মনে হলো হয়তো ধরতে পেরেছেন আসল সমস্যার মূলটা। আর একটা বিষয় আছে এর মধ্যে, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবে ত্রিধার বর্তমানে আচরণে অনেক পরিবর্তন এসছে। এই তো গতকাল রাতে ও আমাকে বলল খিদে পেয়েছে। আমি বললাম তাহলে কিচেনে গিয়ে কিছু বানিয়ে দিচ্ছি, কিন্তু না, তার আগেই দেখি ও কোথাও বেরিয়ে গেল। অনেক খুঁজে শেষে কিচেনে গিয়ে দেখি ও উবু হয়ে বসে ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছিল অনেকদিন না খেলে যেমনটা করে মানুষজন, ঠিক সেই রকম, যেন কোনো জ্যান্ত মানুষ পেলে সামনে বসে তাকেও ক্ষুধার বসে চিবিয়ে খেয়ে ফেলবে। হ্যাঁ সে, তবে রিপোর্ট দেখে তো তেমন কিছুই বোঝা যাচ্ছে না, সব কিছুই ঠিকঠাক। কিন্তু তুই যেই বর্ণনাগুলো দিচ্ছিস তাতে করে আমার যতদূর মনে হচ্ছে ত্রিধা স্কিজোফ্রেনিয়া আক্রান্ত। রুদ্রিক একটু অবাক হলো। সিজোফ্রেনিয়া? সেক্ষেত্রে এখন আমাদের কি করণীয়? অগ্নিত আগে থেকেই রোগটার ব্যাপারে কিছুটা জানত। পকেট থেকে মোবাইল বের করে কিছুক্ষণ ইন্টারনেটে সার্চ করে সে এর মধ্যে আরও বেশ কিছু তথ্য জানতে পারল। ভাগ্নে, এক কাজ করি, আজ ত্রিধাকে একবার দেখতে যাই সন্ধ্যার দিকে।
সরাসরি না দেখলে আমি পরবর্তী পদক্ষেপ নিতে পারবো না। ওকে। রুদ্রিক আজ তাড়াতাড়ি চেম্বার করে বাড়ি ফিরে গেল। এখন সে প্রায় প্রতি ঘন্টায় বাড়িতে ফোন করে। ত্রিধাকে বাড়িতে সবার মাঝে রেখে আসাটাও যে পুরোপুরি নিরাপদ নয়। কখন কি করে বসে মেয়েটা, তার তো কোনো ঠিক নেই। রুদ্রিক বাড়ি ফিরে দেখে ত্রিধার বাবা সেখানে আগেই এসে বসে আছেন। রুদ্রিককে দেখে তিনি আর বসে থাকতে পারলেন না। ছুটে গিয়ে তিনি রুদ্রিকের হাত দুটো চেপে ধরে কাঁদতে শুরু করলেন। রুদ্রিককে এখন সম্পূর্ণভাবে মাথা ঠান্ডা রাখতে হবে। সে মনোময় বাবুকে কিছুটা সান্ত্বনা দিল। নিজেকে সামলান, এটা কান্নাকাটির সময় নয়। ত্রিধার কিচ্ছু হবে না, আমি আছি তো, আমার ওপর বিশ্বাস রাখুন। মনোময় বাবুকে সোফায় বসালো রুদ্রিক। আচ্ছা, আমাকে একটা সত্যি কথা বলুন তো, ত্রিধার এই অবস্থা কিভাবে হলো? আমি জানি না আমার মেয়েটার কি হলো। আর শুধু ওর নয়, আমার বড় মেয়েটার অবস্থাও ভালো নয়। কি হয়েছে সোনিয়ার? কেউ ওদের মারার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। সোনিয়াকে গুলি করে ফেলে দিয়েছে রাস্তায়। পুলিশ তদন্তে নেমেছে। আশা করি খুব শীঘ্রই আসামিকে খুঁজে বের করবে তারা। আমিও সেটাই চাইছি। আপনাকে বলে বোঝাতে পারবো না এই কটা বছর আমি কিভাবে কাটিয়েছি। আমি বিদেশ থেকে ফিরে এসে ত্রিধার সাথে সংসার করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু ফিরে এসে ওকে কোথাও খুঁজে পাইনি। আর এখন যখন পেলাম তখন এইভাবে। আমার মেয়েটা তোমাকে খুব ভালোবাসে রুদ্রিক। আমার হাতে কিছুই করার ছিল না। আমাদের সব পরিবারে পুরুলিয়া গ্রামের বাড়িতে যেতে হয়েছিল কিছু পারিবারিক সমস্যার কারণে। সেই সমস্যা কাটিয়ে আসতেই আমার দুই মেয়ে বলল দীঘা যাবে ঘুরতে, কিন্তু তারপরে এই কাণ্ড। আচ্ছা বাবা, আমার মেয়েটা ঠিক হয়ে যাবে তো? মেয়েটা আমার খুব ভালো, ছোট্ট থেকে খুব ভালোবাসি ওকে। ওর মা তো নাওয়া খাওয়া সব বন্ধ করে দিয়েছে। কোন দিকে যাই বলো? কোনো চিন্তা নেই, মন শক্ত করুন। ত্রিধাকে এই অবস্থায় দেখে আমারও বড্ড অসহায় লাগছে। আমি নিজে সবটুকু দেব, প্রাণপণে চেষ্টা করব ওকে সুস্থ করে তোলার। বড্ড ভালোবাসি যে ওকে, কি করব বলুন? এখন কি একবার কথা বলা যাবে আমার মেয়েটার সাথে? চলুন আমার সাথে, ও ওপরে আমার ঘরেই আছে। ওপরে গিয়ে ওরা দেখল ঘরের দরজাটা হাট করে খোলা। রুদ্রিক আর মনোময় বাবু ভিতরে গিয়ে দেখলেন ঘরে কোথাও ত্রিধা নেই। রুদ্রিক ডাক দিল, ত্রিধা, ত্রিধা, কোথায় তুমি? দেখো, তোমার সঙ্গে বাবা দেখা করতে এসছেন। আমি কিছুক্ষণ আগেই ঘরে এসে দেখলাম ও শুয়েছিল। তারপর আমি দরজা বন্ধ করে চলে গেলাম। এর মধ্যেই রুদ্রিক খাটের পিছনে কিছু একটা নড়াচড়া লক্ষ্য করে। হাতের ইশারায় সবাইকে চুপ করতে বলে সে। তারপর এক পা দুপা করে খাটের বিপরীত দিকে গিয়ে নিচু হয়ে দেখে ত্রিধা পুরোপুরি অনাবৃত অবস্থায় সেখানে শুয়ে রয়েছে। রুদ্রিক লজ্জায় চোখ ঢেকে নেয়। এসব কি? তুমি খাটের নিচে কি করছো? ত্রিধা উচ্চস্বরে খিলখিল করে হেসে ওঠে। রুদ্রিক হতভম্ব হয়ে যায়। দিন দিন ত্রিধার এই রূপ পরিবর্তন কি শুধুই একটি রোগের প্রকোপ? বুঝতে পারে না রুদ্রিক। কি হয়েছে? কি হয়েছে? ত্রিধা খাটের নিচে কি করছে? মা আর মীরা এখানেই থাকুক। মনোময় বাবু, আপনি আর আমি একটু বাইরে যাই। কেন বাবা, কি হয়েছে? ত্রিধার পরনে কোনো জামা কাপড় নেই। মা আর মীরা ওকে জামাটা পরিয়ে দিক আগে। মনোময় বাবু এবং রুদ্রিক ঘর থেকে বেরিয়ে গেলেন। রুদ্রিক নিচে আসতেই দেখে তার মামা এসে হাজির। কিরে ভাগ্নে, তুই এত ঘামছিস যে? কি হলো? একটা কাণ্ড ঘটে গেছে। আমি আর মনোময় বাবু ত্রিধার সাথে ওপরে দেখা করতে গিয়ে দেখি ঘরে ত্রিধা নেই। পরে অনেক খুঁজে দেখি ও পুরো কাপড়হীন হয়ে খাটের নিচে শুয়ে। মা আর মীরা ওপরেই আছে ওর কাছে।
ভাগ্নে, স্কিজোফ্রেনিয়ায় অনেক ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে যে রোগী কোনো সময় জামাকাপড় পরে থাকতে চায় না। তুমি চলো আমাদের সাথে, নিজের চোখে ওর অবস্থাটা দেখবে। চোখ দুটো একদম ঢুকে গেছে, শরীরের সেই রং ফিকে হয়ে এসছে। সেই নম্র মেয়েটার মধ্যে কেমন যেন এক অপার্থিব হিংস্রতা। চল একবার দেখি তো। ডাক্তার অগ্নিদ যেমনটা আশা করেছিলেন ঠিক তেমনই। তাই ত্রিধার অবস্থা দেখে তিনি বিশেষ অবাক হলেন না। আজ তিনি এখানে আসার পূর্বে কিছু বই আর ইন্টারনেট ঘেঁটে অনেক কিছু জানতে পারেন। তিনি সেইভাবেই আজ থেকে এই কেসটা নিয়ে এগোবেন। ডাক্তার অগ্নিদ আর রুদ্রিক মিলে ভালো করে হাত পা বেঁধে দিল ত্রিধার। তারপর তাকে বিছানার ওপর এনে বসালো। ত্রিধা, তুমি নিজের বাবাকে চিনতে পারোনি? উনি তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। ত্রিধার শরীরের রংটা আজ একটু বেশি ফিকে মনে হচ্ছে। কেউ যেন ওর শরীরের রক্তটা ধীরে ধীরে শুষে নিয়েছে। মুখ তুলে তাকায় ত্রিধা। দগদগে রক্তবর্ণ দুই মণি যেন জ্বলছে সেই চোখের ভিতরে। যে কোনো বীর পুরুষের অন্তরাত্মা কাঁপিয়ে দেবে সেই কুটিল হিংস্র দৃষ্টি। অগ্নিদ পালসটা চেক করে, কিন্তু না, পালসও পাওয়া যাচ্ছে না। অগ্নিদ ঘামতে শুরু করেন। কি হলো মামা? ওর পালস পাওয়া যাচ্ছে না। বিদ্রুপ করে এক ভয়ানক হাসিতে ফেটে পড়ে ত্রিধা। একটা দমকা বাতাস এসে এক ধাক্কায় ছিটকে দেয় অগ্নিদকে। মেঝেতে লুটিয়ে পড়ে সে। মনোময় আর রুদ্রিক মিলে তাড়াতাড়ি ওনাকে তুলে নেন। ত্রিধা ক্ষিপ্ত কণ্ঠে চিৎকার করে ওঠে, বোকার দল, ওর কিচ্ছু হয়নি, কিচ্ছু না। যদি তোরা ওকে জীবন্ত দেখতে চাস তবে কোনো রকম চিকিৎসার চেষ্টা করবি না, নাহলে এর ফল কি হবে তোদের আমি দেখাচ্ছি। এরপর কোনো এক প্রবল শক্তির দ্বারা চালিত হয়ে ত্রিধার শরীরটা দুমড়ে মুচড়ে গেল নিমেষে। ওকে দেখে মনে হলো যেন ওর শরীরে কোনো হাড় পর্যন্ত অবশিষ্ট নেই, যেন যেমন চাইবে শরীরটা বেঁকিয়ে নিতে পারবে। রুদ্রিক ছুটে যায় তার দিকে। ত্রিধা! তৎক্ষণাৎ একটা জোর ধাক্কায় রুদ্রিক ছিটকে পড়ে যায় ঘরের মেঝেতে। মিতালি দেবী আর মীরা গিয়ে রুদ্রিকের পাশে বসে তাকে টেনে তোলে। তখন বাইরে তীব্র শব্দে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ত্রিধা আবারও হুঙ্কার ছাড়ে, কি রে, আর কোনো নমুনা দেখাবো তোদের? ভালো চাস তো বেরো এখান থেকে, না হলে তুমি যেই হও না কেন, দয়া করো, ওকে ছেড়ে দাও। তুমি ওকে কিচ্ছু করো না, তুমি আমার প্রাণ নাও, কিন্তু ওকে ছেড়ে দাও প্লিজ, ওকে ছেড়ে দাও। মনোময় বাবু মেয়ের অবস্থা দেখে হতবাক। কি হলো তার মেয়ের? এর কি কোনো ব্যাখ্যা আছে? আমার মেয়েটা কার কি ক্ষতি করলো যে এর এই অবস্থা হলো? আমার ফুটফুটে মেয়েটা, দয়া করো, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। ত্রিধার শরীরটা একবার উপরে উঠে ধপ করে বিছানায় পড়ে গেল। অগ্নিদ বাবু ছুটে গিয়ে দেখলেন পালসটা পাওয়া যাচ্ছে এবার। তৎক্ষণাৎ একটা কড়া ডোজের ঘুমের ওষুধ পুশ করে দিলেন ত্রিধার শরীরে। সকলে নিচে চলুন। ও আজ রাতটা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবে। এখন এখানে কারোর প্রয়োজন নেই। নিচে ড্রয়িং রুমটার সোফাতে নিজের শরীরটা যেন এক প্রকার ছুঁড়ে দিল অগ্নিদ। ততক্ষণে মীরা সকলের জন্য চা করে এনেছে। আজ রাতে অগ্নিদ এবং ত্রিধার বাবা কেউই বাড়ি ফিরবেন না। মনোময় বাবু একবার বাড়িতে ফোন করে সোনিয়ার খোঁজ নেন। সে ঘুমিয়ে পড়েছে। মনোময় বাবু কাল সকালে বাড়ি ফিরে যাবেন। রুদ্রিক অগ্নিদ সাহার পাশে গিয়ে বসল। মামা, কালকেই আমাদের ওকে হাসপাতালে শিফট করতে হবে, বাড়িতে রেখে আর কোনো লাভ নেই। তোমাদের যা ভালো মনে হয় করো, কিন্তু এটা দেখো যে আমার মেয়ে যেন ঠিক হয়ে যায়, আগের মতো যেন ও আবার হাসতে পারে। আপনার চিন্তা নেই, আমার ভাগ্নে আর আমি যখন আছি তখন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন।
ত্রিধা আবার সুস্থ হয়ে উঠবে। রাত্রে খাওয়া দাওয়া করে সকলে শুতে চলে যায়। রাত্রে আর ঘুম ভাঙেনি ত্রিধার। এরপরে 3-4 দিন কেটে গেল। ত্রিধাকে হাসপাতালে রেখে খুব যত্ন সহকারে চিকিৎসা করছে রুদ্রিক। শহরের ভিন্ন ভিন্ন নামকরা ডাক্তারদের নিয়ে হাসপাতালে একদিন মিটিংও করেছিল সে। সকলেই ত্রিধার কেস নিয়ে ভীষণ চিন্তায়। এত বছরের ডাক্তারের জীবনে তারা হয়তো প্রথমবারের জন্য এমন কোনো কেস নিয়ে এত ভেবেও মূল সমস্যার সন্ধান করতে পারছেন না। রুদ্রিক ত্রিধার রিপোর্টসগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করছিল নিজের চেম্বারে। সেই সময় সেখানে আসে সোনিয়া। সে রুমে এসে বলে, আসতে পারি? ইয়েস, কাম ইন। টেবিলের অপর প্রান্তে চেয়ারে বসলো আগত ব্যক্তি। সে উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করল, আমার বোন এখন কেমন আছে? রুদ্রিক মুখটা তুলে দেখল সোনিয়া এসেছে। ফাইলগুলো সাইডে রেখে সে বলল, এখন ওর নিয়মিত ওষুধ চলছে। বিশ্বাস রাখো, ওর আমি কিচ্ছু হতে দেব না। ও আবার সুস্থ হয়ে উঠবে, আবার হাসবে। আমি কি ওর সঙ্গে একবার দেখা করতে পারি? রুদ্রিক ঘড়ির দিকে তাকায়। এখন ঠিক আছে, চলো। রুম নম্বর 12, এই রুমেই রাখা হয়েছে ত্রিধাকে। রুদ্রিক আর সোনিয়া ঘরে প্রবেশ করে দেখল যেমনটা রুদ্রিক তাকে রেখে গিয়েছিল ঠিক তেমনই আছে। তবে সে এখন জানলার বাইরে উঁকি দিয়ে তাকিয়ে আছে দূর আকাশের দিকে। নিষ্পলক সেই দৃষ্টি। তার চোখ দুটো যেন শত শত বছরের ক্লান্তি বহন করে চলেছে। রুদ্রিক তার কাছে গিয়ে বসে, তার মাথায় মৃদুভাবে চুম্বন দেয়, নরম গলায় জিজ্ঞেস করে তাকে, এখন শরীর কেমন লাগছে? ত্রিধা তার মুখের দিকে চেয়ে ঘাড় নাড়ে, কিন্তু সোনিয়ার দিকে চোখ পড়তে ত্রিধা নিজেকে কেমন যেন আড়াল করতে চাই রুদ্রিকের পিছনে। কি হলো ত্রিধা, তুমি সোনিয়াকে এত ভয় পাচ্ছ কেন? ও তোমার বড় দিদি, ওকে এত ভয় পাচ্ছ কেন? ত্রিধা নিজের হাতে দড়িগুলো একটানে ছিঁড়ে ফেলে, তারপর এগিয়ে গিয়ে সোনিয়ার গলা চেপে ধরে। সোনিয়ার আর একটু হলেই শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, যদি না রুদ্রিক গিয়ে ত্রিধাকে টেনে ছাড়িয়ে নিত। ত্রিধার চোখ মুখ দেখে মনে হচ্ছে কোনো হিংস্র জন্তু খাবার না পেলে যেমনটা করে ঠিক তেমনই সে করছে। চোখ দুটো তার আগুনের গোলার মতো উজ্জ্বল। কি করছো কি ত্রিধা? ত্রিধা, শান্ত হও, শান্ত হও বলছি। আমার চোখের সামনে থেকে ওকে নিয়ে যা, নিয়ে যা বলছি, না হলে ওর ধর থেকে মুন্ডু আলাদা করে দেবো আমি। খ্যাক খ্যাকি গলায় সে কথাগুলো বলল। রুদ্রিক ত্রিধাকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয় দ্রুত। মিনিট খানেকের মধ্যে সে ঘুমে ঢলে পড়ে। দুজন নার্সকে সেখানে পাহারায় রেখে রুদ্রিক সোনিয়াকে নিজের চেম্বারে নিয়ে যায়। দুটো কফি আনতে বলে রামুকে। রামু মিনিট 10 পর কফির কাপ দুটো তাদের সামনে রেখে দিয়ে চলে যায়। আমি সব শুনেছি। তোমার বাবা, এমনকি মানবও আমাকে বলেছে ফোন করে। তোমার মুখে যা যা শুনেছি সেদিন, আমার জিজ্ঞাস্য একটাই, যে তোমাদের কি কোনো শত্রু আছে যে তোমাদের ওপর অ্যাটাক করেছিল সেই রাতে? সোনিয়া নিজেকে একটু গুছিয়ে নেয় পুরোটা বলার জন্য। আমি সত্যিই জানি না কে এমন করেছিল। আমাদের কোনোদিনই কোনো শত্রু ছিল না, তবে আমরা নিজেরাও এটা নিয়ে খুব চিন্তিত। আচ্ছা, পুলিশ কি এখনো কিছুই উদ্ধার করতে পারেনি? মানব আজই সেই অপরাধীকে খুঁজে বার করবে। আর আমি এটা খুব ভালো করে জানি, মানব এক কথার ছেলে। বেশ কিছুক্ষণ তাদের কথাবার্তা চলে। সোনিয়া বাড়ি ফেরার জন্য উঠতে যাবে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল অফিসার জ্যোতির নম্বর। ফোনটা রিসিভ করলো সোনিয়া। হ্যাঁ, সোনিয়া বলছি। কি বলছেন? পুলিশ স্টেশন যেতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি আসছি এখনই। কে ফোন করেছিল? অফিসার জ্যোতি ফোন করেছিল। তুমি কি যাবে আমার সাথে? এখন একবার থানায় যেতে হবে। রুদ্রিক কিছু না ভেবে
বেরিয়ে পড়ে থানার উদ্দেশ্যে। এদিকে অগ্নিতবাবু এসে উপস্থিত হয়েছেন হাসপাতালে। তিনি চোখে চোখে রাখবেন ত্রিধাকে। মানব বেশ কয়েকজনকে থানায় বন্দি করে রেখেছে। সোনিয়া আর রুদ্রিক সেখানে পৌঁছতে এক এক করে তাদের লকআপ থেকে বের করে। সোনিয়ার সামনে এসে হাজির হয় 5 জন তাগড়া লম্বা চেহারার লোক। এদের মধ্যে কারা ছিল সেখানে? কে কে তোমাদের উপর অ্যাটাক করেছিল? সোনিয়ার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। সোনিয়া, ভয় পেও না, তুমি আমাদের বলো এদের মধ্যে কে বা কারা সেদিন ছিল। সোনিয়া এক গ্লাস জল খেয়ে শুকিয়ে আসা গলাটা একটু ভিজিয়ে নেয়। এরা প্রত্যেকে সেদিন আমাদের উপর অ্যাটাক করেছিল। কি শত্রুতা তা আমার অজানা। মানব 2 জন কনস্টেবলকে ডাক দেয়। এই, কে কোথায় আছিস? এদের লকআপে ঢোকা। রাত্রে এদের বিশেষভাবে আপ্যায়ন করার ব্যবস্থা করছি আমি। নিশ্চয়ই সোনিয়ার বাবার সাথে এদের পুরনো কোনো যোগসূত্র আছে, না হলে কেউ কাউকে তো আর এমনি এমনি মারতে চাইবে না। মানব রুদ্রিক আর সোনিয়াকে নিজের কেবিনে নিয়ে যায়। চল, তোদের সাথে কিছু কথা আছে। চা কফি কিছু অর্ডার করি রুদ্রিক? না রে, আমরা কফি খেয়ে এসছি, তুই বল কি বলবি। অগ্নিত বাবুর থেকে আমি খবর নিয়েছি ত্রিধার। একটা কথা তোকে আমি বলছি ভাই, ত্রিধার কেসটা আমার মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না। ওর কন্ডিশন বা আচরণ দেখে যতদূর আমার ধারণা, ওকে নিশ্চয়ই কোনো... মানবকে থামিয়ে দিল রুদ্রিক। তুই কি বলতে চাইছিস? ত্রিধাকে কি কোনো আত্মা বা পিশাচ জাতীয় কিছু বন্দি করে রেখেছে? একটা কথা আমি তোকে বলছি ভাই, তুই আমার ছেলেবেলার বন্ধু। আমি কখনো তোর খারাপ চাইনি, তাই এখনো তোর ভালোটাই করব। হোয়াট ননসেন্স ইজ দিস? ভূত বলে কিচ্ছু হয় না, এটা কেবল মনের একটা ভ্রান্ত ধারণা। মানুষ তো অনেক কিছুই কল্পনা করে থাকে। এই ক্ষেত্রে যেমনটা ত্রিধার সাথে ঘটছে, সিজোফ্রেনিয়ার সবগুলো উপসর্গ ত্রিধার মধ্যে দেখা যাচ্ছে। তুই তো সায়েন্সের স্টুডেন্ট ছিলি, তবে তুই কি করে এরকম একটা কথা বলতে পারিস মানব? হ্যাঁ, এটা ঠিক যে আমরা এই জেনারেশনের মানুষ, তবে এটা জানিস তো, বিজ্ঞানও কিন্তু ভূতেদের অস্তিত্ব প্রমাণের পিছনে ছুটছে। আমরা যখন ঈশ্বরের উপর আস্থা রাখতে পারি, তবে অশুভ কোনো শক্তি যে থাকতে পারে সেটাও আমাদের বিশ্বাস করা উচিত। রুদ্রিক, আমার মনে হয় মানবের কথাগুলো মোটেও এড়িয়ে যাবার মতো নয়। ওর কথায় কিন্তু যুক্তি রয়েছে। তাহলে তুই কি বলতে চাইছিস? আমাদের এখন কি করণীয়? মানব একবার নিজের ফোনটা থেকে কোনো একজনকে ফোন করে কিছু কথা বলে নিল। তারপর কথা শেষ করে রুদ্রিককে বলল, এই সময় ত্রিধার শুধুমাত্র 2টো জিনিস প্রয়োজন। 1 তোকে, আর 2 প্রফেসর জয়ন্ত লাহিড়িকে। জয়ন্ত লাহিড়ি মানে সেই বিখ্যাত ইংলিশ প্রফেসর? ওনার সাথে কি সম্পর্ক? উনি কেন হঠাৎ? উনি শুধুমাত্র একজন প্রফেসর নন, তার বাইরেও ওনার আরও একটি সত্তা রয়েছে। উনি তন্ত্রমন্ত্র নিয়ে নিজের অবসর সময়ে চর্চা করে থাকেন। আমি ওনাকে তোর ব্যাপারে সবটা খুলে বলেছি। উনি আমাকে বললেন কিছু জিনিসের বন্দোবস্ত করতে অতি দ্রুত, এবং তার সাথে এটাও বললেন ত্রিধাকে যেন খুব বেশি দিন হাসপাতালে না রাখা হয়। তিনি সোজাসুজি ত্রিধার বাড়িতে গিয়েই সবটা খতিয়ে দেখতে চেয়েছেন। তবে ঠিক আছে, আজ তাহলে একবার ত্রিধার বাড়ি যাব সন্ধ্যের দিকে। সন্ধ্যের দিকে রুদ্রিক, মানব এবং প্রফেসর জয়ন্ত লাহিড়ি ত্রিধার বাড়িতে যান। প্রথমেই ত্রিধার বাড়িতে গিয়ে বিন্দুমাত্র সময়ের অপচয় না করে শান্ত মাথায় জয়ন্ত লাহিড়ি ত্রিধার ঘরের প্রতিটি কোণা পর্যবেক্ষণ করে দেখেন। এমনকি কিছু জিনিসপত্র খুঁটিয়ে দেখেন যা তাদের এই কেসে হেল্প করতে পারবে। মাঝে হঠাৎ নিজের হাতটিকে এবার বিশেষ কায়দা করে শূন্যে মানে বাতাসে চালিয়ে নেন জয়ন্ত লাহিড়ি। ঘরের সমস্ত কোণ নিখুঁতভাবে পরিষ্কার। তেমন অদ্ভুত কিছুই চোখে ঠেকল না তার। তবে ফিরতি পথে ত্রিধার কুকুরটা তাদের ঘরের একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যাচ্ছিল বারবার। জয়ন্ত লাহিড়ি কুকুরটিকে অনুসরণ করলেন। ত্রিধার খাটের নিচের দিকে তাকিয়ে কুকুরটি ঘেউ ঘেউ করছে। রুদ্রিক, মনোময়বাবু এবং মানব সেখানে এসে দাঁড়ালো। একটা টর্চ জয়ন্তবাবুর হাতে দিল মানব।
টর্চের আলোর নিচে ফেলতেই খাটের নিচের জমাট বাঁধা অন্ধকার এক নিমেষে মুছে গেল। জয়ন্তবাবু এক চোখ বন্ধ করে ভালো করে সেদিকে লক্ষ্য করে দেখলেন। মনে হচ্ছে কিছু একটা রয়েছে সেখানে। কিছু একটা রয়েছে। তিনি মনোময় বাবুকে একটা লম্বা গোছের কিছু দিতে বললেন। মনোময় বাবু ওনাকে একটা লম্বা লোহার রড এনে দিলেন। সেটা দিয়ে খাটের নিচের বস্তুটিকে টেনে বের করলেন জয়ন্ত লাহিড়ী। খাটের নিচের জিনিসটিকে বাইরে এনে ভালো করে পর্যবেক্ষণ করে দেখলেন তিনি। তারপর গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, এই বাড়িতে প্রেত সাধনা করে এমন কেউ আছে নাকি? প্রেত সাধনা? না না, সেসব তো এই বাড়ি কেউ করে না। কিন্তু আপনি হঠাৎ প্রেত সাধনার কথা বলছেন? রুদ্রিক, মানব, তোমরা দেখো, এই যে আমার হাতে পুতুলটি রয়েছে, সেটা দেখতে আর 5টা পুতুলের মতো হলেও এটা কিন্তু কোনো সাধারণ পুতুল নয়। এই ধরনের পুতুল ব্যবহৃত হয় কোনো প্রকার শক্তিশালী প্রেত সাধনার জন্য। সেই প্রেত সাধনার ক্ষমতা যে কারুর নেই, এই বিষয়ে দক্ষতা ছাড়া এরকম সূক্ষ্ম কাজ কেউ 1000 চেষ্টা করেও করতে পারবে না। কেউ যদি এসবের মধ্যে যুক্ত না থাকে তাহলে এটা এখানে এলো কি করে? এই সেম কোয়েশ্চেন আমারও। এটা কি করছে ত্রিধার খাটের নিচে? আবার ভালো করে দেখলে এটাতে ত্রিধার নামটাও স্পষ্ট দেখা যাবে। এই যে দেখো, দেখো তোমরা। মানব পুতুলটিকে হাতে নিয়ে খুঁটিয়ে দেখল। আপনি ঠিক বলেছেন প্রফেসর, এই ধরনের পুতুল মুভিতে আমি অনেক দেখেছি। প্রেত সাধনার গল্পগুলিতেও এরকম পুতুলের উল্লেখ থাকে। এটা এখানে কি করছে তার উত্তর একমাত্র দিতে পারবে মনোময় বাবু। ঘরের সকলে মনোময় বাবুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, কিন্তু মনোময় বাবু সত্যিই যে কিচ্ছু জানতেন না এই বিষয়ে, সেটা ওনার চোখ মুখ দেখে বুঝতে পারলেন জয়ন্ত লাহিড়ী। ভয় নেই, ভয় নেই, আমি জানি আপনি কিচ্ছু জানেন না। সকলে এবার ঘর ছেড়ে নিচের বসার ঘরে এসে বসল। আমার এটা জানাই ছিল, এটা কোনো নর্মাল বিষয় নয়। এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র রয়েছে। তবে কি এর পেছনে কি তার উদ্দেশ্য, সবটা আগামী 2 দিনের মধ্যে প্রকাশ্যে আসতে চলেছে। বিশ্বাস করুন, আমি সত্যিই জানি না কে কি করছে। এসব দেখে সত্যিই খুব চিন্তা হচ্ছে এবার। তবু আপনার কথায় একটু ভরসা পাচ্ছি আমি। রাত 2টো। একটা শব্দে ঘুমটা ভেঙে যায় সোনিয়ার। ঘুম থেকে উঠে টেবিলের জলের গ্লাসটা তুলে পুরো জলটা পান করে আবার সে ঘুমোতে যায়। তবে আর ঘুম আসছে না তার। কেমন যেন অস্বস্তি লাগছে। এসিটা আরেকটু কমিয়ে দেয় সে। কিছুক্ষণের মধ্যে ঘরটার তাপমাত্রা আরো খানিক কমে যায়। ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখে সোনিয়া। তার বুকটা কেঁপে যায়। ধড়মড় করে আবার উঠে বসে সে। না, ঘরে তো কেউ নেই সে ছাড়া। না, ঘুম হয়তো আর আসবে না। রাত 3টে বাজতে 20 মিনিট মতো বাকি। একটা কল আসে। সেটা রিসিভ করে সোনিয়া। কি হলো? তোমাকে বলেছি না এত রাতে কল করবে না। এখন আমার ভালো লাগছে না। যা কথা কাল হবে। এখন রাখছি। আজ মঙ্গলবার, পূর্ণিমা। আজ রাত্রেই সমস্ত সমস্যার সমাধান করবেন জয়ন্ত লাহিড়ী। রুদ্রিক এবং অগ্নিত বাবুকে তিনি সবকিছুর ব্যবস্থা করে রাখতে বলেছিলেন পূর্বেই। বিগত 2 দিন ধরে ত্রিধার দিকে তাকানোই যাচ্ছে না। কি চেহারা, কি রূপ তার! আজ কোথায় সেসব? কিচ্ছু আর অবশিষ্ট নেই। সব কেউ যেন শুষে নিয়েছে। রুদ্রিক চেম্বারে কথা বলছিল অগ্নিদের সাথে।
ততক্ষণে জয়ন্ত লাহিড়ী নিজের প্রয়োজনীয় কিছু জিনিসের সাথে হাজির হয়েছে। সময়টা তখন রাত 8টা। আপনারা দেরি করবেন না, চলুন চলুন আমার সাথে। কোথায় যেতে বলছেন আপনি? ত্রিধার ভূত ভাগাতে। চলুন তাহলে। আমি যা বলেছিলাম সব রেডি তো? মনোময় বাবুকে সব ব্যবস্থা করে রাখতে বলেছেন তো? কোনো চিন্তা করবেন না, আমরা সব ঠিক করে ফেলেছি। এখন শুধু গন্তব্যে পৌঁছানোর অপেক্ষা। অচেতন ত্রিধাকে গাড়িতে বসিয়ে 3 জনে গন্তব্যের দিকে রওনা দেন। রাত তখন 8:30। ত্রিধাকে নিজের ঘরে খাটের সাথে এক প্রকার আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে। ত্রিধার সামনে একটা পিতলের অগ্নিকুণ্ডলিতে আগুন জ্বালিয়ে মন্ত্র পড়ে চলেছেন জয়ন্ত লাহিড়ী। ঊর্ধ্বাঙ্গ তার বিবস্ত্র, নিম্নাঙ্গে দুফালি লালচে কাপড় পুরুভাবে জড়ানো। ওনার সামনে 1 হাত দূরত্বে রাখা আছে মা রক্ষাময়ীর এক মূর্তি। জয়ন্ত লাহিড়ী অগ্নিকুণ্ডের আগুনে 2টো বেলপাতা ছুড়ে দিলেন। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বাহা নমস্তুতে। ওং ক্রিং কালিকায় নমো নমঃ। গায়ত্রী ওং কালিকায় বিদ্মহে শ্মশানবাসিন্যৈ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম। রুদ্রিক, মনোময় বাবু এবং অগ্নিত সাহা এক মনে সামনের দৃশ্য দেখতে ব্যস্ত। তাদের মুখে কোনো কথা নেই। জয়ন্ত লাহিড়ীর গর্জন সুলভ মন্ত্র উচ্চারণে মুগ্ধ হয়ে সকলেই এক দৃষ্টি তাকিয়ে রয়েছে তার দিকে। পুরো ঘরে তার কণ্ঠ ছাড়া আর কোনো শব্দ নেই। তবে শয়তানের আগমনের সাথে সাথে এক দমকা বাতাসের আগমন ঘটল ঘরে। দমকা বাতাস ক্ষণিকের জন্য নাড়িয়ে দিল সকলের হৃদস্পন্দন। সকলের চোখ খাটের দিকে। ত্রিধার শরীরটা লাল হয়ে উঠছে। প্রচণ্ড যন্ত্রণায় যেন সে ছটফট করছে। রুদ্রিকের ইচ্ছে করছে তার কাছে ছুটে যায়, তাকে বুকে টেনে নেয়, কিন্তু সে তা করতে পারে না। কারণ সে যে প্রতিশ্রুতি দিয়েছে মিস্টার লাহিড়ীকে, কোনো মতেই যজ্ঞ শেষ না হওয়া পর্যন্ত ত্রিধার কাছে যাবে না সে। এক কান ফাটানো চিৎকার শোনা যায় এবার। প্রচণ্ড আক্রোশে কেউ যেন গর্জন করছে। ত্রিধার শরীরটা কিছুটা কেঁপে উঠে যায় উপরের দিকে। দড়িগুলো এক টানে সে ছিঁড়ে ফেলে। তারপর একদলা থুতু ছিটিয়ে দেয় মেঝেতে। বন্ধ করে এই মন্ত্র পড়া, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তুই থামবি না তাই না? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি আমার ক্ষমতা। ত্রিধার শরীরটা ধপ করে বিছানায় পড়ে যায়। তারপর সে নিজের হাতের কাছে থাকা পিতলের একটা গ্লাস দিয়ে মাথায় আঘাত করে। 3-4 বার আঘাত করতে ত্রিধার কপালের বাম দিকটা কেটে রক্তের স্রোত গড়িয়ে পড়ে তার মুখটা বেয়ে। রুদ্রিক কাতর অনুনয় করে তার কাছে, দয়া করো, তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু ওকে কিচ্ছু করো না, ওকে কিচ্ছু করো না। মনোময় বাবুর বুক ফেটে কান্না বেরিয়ে আসে। মারে, তোর এই অবস্থা, আর আমি কিচ্ছু করতে পারছি না। বাবা হিসাবে আমি সত্যিই অপদার্থ। অগ্নিত বাবু জয়ন্ত লাহিড়ীর পাশে গিয়ে বসেন। আপনি দয়া করে তাড়াতাড়ি কিছু একটা করুন। মেয়েটার কত সহ্য করবে বলতে পারেন? এতগুলো দিন এই শারীরিক অত্যাচার। জয়ন্ত বাবু উঠে দাঁড়ান। তারপর নিজের মন্ত্র উচ্চারণের জোর আরো বাড়িয়ে দেন। ওং রিং রিং হ্রিং হ্রিং হিং হিং দক্ষিণে কালিকে ক্রিং 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 হ্রিং রিং হ্রিং 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 স্বাহা। ওং কালী কালী মহাকালী কালীকে পাপহরিণী ধর্মাত্মমুখ্যতে দেবী নারায়ণী নমস্তুতে। অগ্নিত বাবু, আপনি মায়ের গলায় ওই যে রাখা আছে 2টো রক্ত যাবার মালা পরিয়ে দিন। ত্রিধা খিলখিল করে হাসতে থাকে। উফ,
সে কি ভয়াবহ হাসি, পুরো কানে তালা লাগানোর মতো। সেই হাসি সহ্য করতে পারছে না কেউ। জয়ন্ত লাহিড়ী ত্রিধার দিকে এগিয়ে যান। তার চোখ যেন অগ্নির গোলায় পরিণত হয়েছে, তা থেকে ঠিকরে বেরোচ্ছে তেজ। বল বল, তুই কে? কি চাস তুই মেয়ের থেকে? বল। কোনো উত্তর আসে না। এক লাফে ত্রিধার দেওয়াল বেয়ে উঠে উপরে ছাদ ধরে ঝুলতে থাকে। তারপর নিজের ফ্যাসফ্যাসে গলায় বলে, আমি শেষ করবো ওই মেয়েকে, কেউ বাঁচাতে পারবি না, কেউ না। তারপর এক লাফে সে মেঝেতে নেমে আসে। আমাকে কোনো কঠিন পথ অবলম্বন করতে বাধ্য করিস না। ত্রিধার ভেতরে থাকা পিশাচ উল্লাস করতে থাকে। জয়ন্ত লাহিড়ী নিজের ক্রোধকে আর ধরে রাখতে পারেন না। এক হাতে চেপে ধরেন পিশাচির গলা, অপর হাতে ধরে থাকা একটি রক্তজবা পিশাচির কপালে চেপে ধরে মন্ত্র উচ্চারণ করে চলেন। ওই মন্ত্র যেন বদ্ধ ঘরের প্রতিটি দেওয়ালে গিয়ে আঘাত করে প্রতিফলিত হচ্ছে বাতাসে। পিশাচি নিজেকে ছাড়ানোর বহু চেষ্টা করে, কিন্তু জয়ন্ত লাহিড়ীর হাতের মুঠো থেকে বেরোতে পারে না। কি চিৎকার! কানে তালা ধরার জোগাড় হয়েছে। পিশাচ আপ্রাণ চেষ্টা করে ত্রিধার শরীরটা ধরে রাখা, কিন্তু না, অবশেষে সে নেতিয়ে পড়ে। অগ্নি দ্রুত গিয়ে পিশাচকে বন্দি করে একটি কলসিতে। তারপর কলসির মুখটা ভালো করে বন্ধ করে দেয়। পিশাচি ত্রিধার শরীর থেকে আলগা হতেই ঘর জুড়ে একবার হলুদ আভায় চোখ ধাঁধিয়ে যায় সবার। মেঝেতে লুটিয়ে পড়ে ত্রিধার শরীরটা। রুদ্রিক গিয়ে ধরে নেয় তাকে। চোখ খোলো ত্রিধা, ত্রিধা, এই যে আমি রুদ্রিক, প্লিজ চোখ খোলো, প্লিজ চোখটা খোলো। আমার এখনো একটা কাজ করা বাকি, আপনাদের সত্যিটা জানানো। কোন সত্যির কথা বলছেন আপনি? ত্রিধাকে নিয়ে কোনো সমস্যা নেই, আর কিছুদিন বিশ্রাম নিতে হবে, আর ঠিক মতন ওষুধ খেলেই ও সুস্থ হয়ে উঠবে দ্রুত। তবে এখন আপনাদের যা বলবো তা হয়তো কারোরই প্রত্যাশিত ছিল না। বেশি হেয়ালি করব না আর। আসলে এই সবকিছুর মূলে আপনার বড় মেয়ে সোনিয়া রয়েছে। সে এখন জেলে। হয়তো তার কঠিন থেকে কঠিনতর শাস্তি হতে চলেছে। সোনিয়া ছোট থেকে কোনো দিনই ত্রিধাকে ভালোবাসেনি, বোন ভাবা তো দূর, কিন্তু সেসবও আপনার সামনে প্রকাশ করেনি কখনো। ত্রিধা নিজের মনের মধ্যে সব চেপে রাখত, এটাই ওর মেইন প্রবলেম। নিজের কাছের মানুষটাকেও সে কিছু জানায়নি এ বিষয়ে। সোনিয়ার ওই হিংসা যে এত বড় আকার নেবে তা বুঝতে পারেনি কেউই। সেই ইদানিং পিশাচদের আমন্ত্রণ করবার জন্য অনেকগুলো বই পড়েছে, ইন্টারনেট ঘেঁটেছে, যা যা করার সব করেছে। আজ আপনার বাড়িতে আসার আগে আমি সোনিয়ার ঘরে গিয়ে সবটা জানতে পারি। প্রতি অমাবস্যার রাতে সোনিয়া পিশাচদের আমন্ত্রণ করত। যে পিশাচ ত্রিধাকে আটকে রেখে কষ্ট দিচ্ছিল সে সোনিয়ার আমন্ত্রণে এসেছিল, কিন্তু ত্রিধা এখন মুক্ত, সম্পূর্ণ মুক্ত, আর কোনো প্রকার ভয় নেই তার। আমি মনে প্রাণে চাই ওর কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। তাহলে এতদিন ধরে সোনিয়া যা যা করেছিল সবটা ওই গুলি লাগা, হাসপাতালে ভর্তি হওয়া, নকল আসামিদের জেলে ঢোকানো, সবটাই সোনিয়ার একার হাতে সাজানো একটা নাটক। তবে আমরা শুধু শুধু এতদিন ওই মরিচিকার পেছনে ঘুরছিলাম। ধন্যবাদ জানাই ঈশ্বররূপী ওই নিরীহ প্রাণীকে, ত্রিধার কুকুর তোজোকে। আজ এখানে আসার আগে ওই কুকুরটি কিছু দেখে ভয় পেয়ে যায়, আর আমাকেও টেনে নিয়ে যায় সোনিয়ার ঘরে। ওর ঘরে গিয়েই তো আমার কাছে সবটা একদম স্পষ্ট হয়ে যায়। মনোময় বাবু মেঝেতে ধপ করে বসে পড়ে। কি শুনছেন তিনি এইসব? মাথায় যেন তার বজ্রাঘাত হলো। শেষে কিনা সোনিয়া নিজের ছোট বোনকে এভাবে। মাথা কাজ করছে না ওনার। মনোময় বাবু আর কিছু ভাবতে পারেন না, জ্ঞান হারানো ওখানে। কেটে যায় মাসখানেক। এখন ত্রিধা আগের থেকে অনেকটা বেটার ফিল করছে। ব্যালকনিতে রুদ্রিক আর ত্রিধা দুজনে বসে আছে।
নিজেদের সেই ফেলে আসা দিনগুলোকে মনে করতে করতে একসাথে কফির কাপে চুমুক দিচ্ছে। প্রিয়জনকে এভাবে পাশে পাওয়ার আশাটাই এক মুহূর্তে ভুলে গিয়েছিল রুদ্রিক। যাকগে সেসব, এখন আবার নতুন করে শুরু হবে সব, আবারও নতুনভাবে দুজনের পথ চলা শুরু। ত্রিধা কৌতূহলী হয়ে প্রশ্ন করল, আমার কি হয়েছিল? কই, তোমার কিচ্ছু হয়নি তো। ওই জাস্ট একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। এখন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে আর নিজের যত্ন নিতে হবে। ত্রিধা শক্ত করে জড়িয়ে ধরে রুদ্রিককে। এতগুলো দিন তোমাকে ছাড়া শরীর মন কোনোটাই ঠিক নেই। তুমি প্লিজ আর কোথাও যেও না আমাকে ফেলে। আমি তাহলে মরেই। তার কথা শেষ হয় না। রুদ্রিক তার দিকে রগরগে চোখে তাকায়। এবার আমি সত্যিই চলে যাব, আর আসবো না। এসব কথা যেন আর না শুনি তোমার মুখে, ঠিক আছে? এই বলে ত্রিধার কপালে চুম্বন করে রুদ্রিক। প্রথম দেখা হওয়ার পর যেন 100 বছর কেটে গিয়েছে এইভাবে পুনরায় দেখার। এইভাবে শতরূপে শতবার কাছে রেখে দিও প্রিয়জনকে। সকল বাধাকে অতিক্রম করে প্রকৃত ভালোবাসার জয় একদিন হবেই।